রাজধানীর শাহবাগে দুর্বৃত্তদের হামলায় জাগৃতি প্রকাশনের কর্ণধার ফয়সাল আরেফিন দীপন নিহত। লালমাটিয়ায় নিজ অফিসে ব্লগার ও প্রকাশক টুটুল সহ ৩ জনকে গুলি করে ও কুপিয়ে আহত, দুজনের অবস্থা আশঙ্কাজনক। ওরা ৩ জন ছিল, ওদের সাথে ধারালো অস্ত্র প্লাস অগ্নেয়াস্ত্র ছিল। আমরা জিম্মির মুখে ছিলাম, আমি আর আরেকজন সামনের রুমে, ওনারা ভিতরের রুমে গিয়ে হত্যাকাণ্ডটা চালাইছে। জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দায় স্বীকার, ঘটনার সাথে যেই জড়িত থাকুক তাদের ধরতে কাজ করছে সরকার। আনসারুল্লাহ বাংলা টিম কিংবা আল কায়দা কিংবা আইএস যেটাই হোক যেই হোক আমরা বের করব। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি সৌমিত্র শুভ্র এবং আমি পারমিতা হিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। যুদ্ধাপরাধীদের বিচার যতই বিলম্বিত হবে দেশের নিরাপত্তা ততই বিঘ্নিত হবে, মত সুশীল সমাজের। দল হিসেবে জামায়াতেরও বিচার দাবি। সিলেটের ফেঞ্চুগঞ্জে শতাধিক ককটেল ও 2টি পাইপগান সহ 2 জামায়াত কর্মী আটক। পুলিশের ধারণা যুদ্ধাপরাধীদের বিচার বানচালে নাশকতার চেষ্টা। এমপিওভুক্তির দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে মাধ্যমিক শিক্ষকদের আমরণ অনশন, দাবি আদায় না হওয়া পর্যন্ত চালিয়ে যাওয়ার ঘোষণা। ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানোর ঘটনায় 17 জনের সম্পৃক্ততা নিশ্চিত করেছে পুলিশ, 3 দিন করে রিমান্ডে। এবং 2 শতাধিক যাত্রী নিয়ে নিখোঁজ রুশ বিমান মিশরের সিনাই উপত্যকায় বিধ্বস্ত, আরোহীদের সবাই নিহত। রাজধানীর শাহবাগে আজিজ সুপারমার্কেটে জাগৃতি প্রকাশনী কর্ণধার ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। দীপনের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক জানান, দুপুর 1:30টায় দীপন বাসায় পরিবারের সঙ্গেই ছিলেন। পরে তিনি আজিজ সুপারমার্কেটে তার প্রকাশনা প্রতিষ্ঠানে আসেন। বিকেল 3টার দিকে তিনি তার ছেলেকে কয়েকবার ফোন দেন। দীপন ফোন না ধরায় তিনি আজিজ সুপারমার্কেটের 3য় তলায় জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে গিয়ে তা বন্ধ দেখতে পান। সেখান থেকে ফিরে আসার সময় লালমাটিয়ায় ব্লগারের ওপর হামলার ঘটনা শুনে উদ্বিগ্ন হয়ে লোকজন নিয়ে ছেলের কার্যালয়ের দরজা ভাঙেন। ভেতরে প্রবেশ করে রক্তাক্ত অবস্থায় দীপনকে পড়ে থাকতে দেখেন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সন্ধ্যা 6:45টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দীপনের বউকে একজন টেলিফোন করে বলছিল যে এরকম যারা বই প্রকাশ করেছে তাদেরকে মেরেছে এবং 3 জন হাসপাতালে আছে। তখন বলছে যে দীপন কোথায় আছে, খোঁজ করে পাচ্ছি না, বারবার টেলিফোন করছি। তখন ছেলের বউ বললো যে দেখি দীপনকে এখানে আসলাম। তো নিচে যখন আমরা পৌঁছেছি আজিজ মার্কেটে, তখনই কেউ কেউ বললো যে এরকম দীপনকে তো ঘরে মেরে ফেলছে। তখন আমি আসলাম, এসে দেখি ঘর খুলেছে এবং ওই রক্তার ইয়েতে ঘরে পড়ে আছে, প্রাণ নাই। চাবিটি তারা নিয়ে এসে তারা যখন ওটা খোলার পর তারা একটা আত্মচিৎকার দেয়। চিৎকার দিলে পরে আমরা কয়েকটি দোকান পরে একটি জায়গাতে ছিলাম, আরেকটি দোকানে ছিলাম, সেখান থেকে আমরা দৌড়ে যে তখন ব্যাপারটি বুঝতে পারি। এই মার্কেটের যদি একজন 2 জন মানুষকে বলা হয় যারা হচ্ছে খুব ভদ্র, শান্ত, বিনয়ী, নম্র, তার ভিতর উনি একজন। লেখালেখি, প্রকাশনা এবং অন্যান্য সৃজনশীল কর্মে যারা রত তাদেরকেই আসলে সবার আগে যুদ্ধাপরাধীর বিচার বিরোধী শক্তি আক্রমণ করছে। বাংলাদেশকে যেন অনেকটাই মুক্ত চিন্তা, উন্নত চিন্তা, সুচিন্তার মানুষের বদ্ধভূমিতে রূপান্তরিত করছে। সেরকমই একটা ধারাবাহিকতার শিকার হয়েছে দীপন। এর আগে দুপুরে রাজধানীর লালমাটিয়ায় ব্লগার ও প্রকাশক আহমেদুর রশিদ টুটুল সহ 3 জনকে গুলি করে ও কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। এদিকে পুলিশ বলছে ঘটনা পূর্ব পরিকল্পিত। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা না গেলেও জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট।
গত ফেব্রুয়ারিতে দুর্বৃত্তদের হামলায় নিহত লেখক ব্লগার অভিজিতের বইয়ের প্রকাশক ছিল শুদ্ধস্বর। লালমাটিয়ায় অবস্থিত এই প্রকাশনা প্রতিষ্ঠানটিতে নিয়মিত আনাগোনা ছিল অভিজিতের পরিচিত জন ছাড়াও অন্য ব্লগারদের। শনিবার দুপুরে এই প্রতিষ্ঠানেই দুর্বৃত্তের হামলার শিকার হন প্রকাশক ও ব্লগার আহমেদুর রশিদ টুটুল সহ ৩ জন। এ সময় আহত হন ব্লগার তারেক রহিম ও লেখক রণদীপম বসু। আক্রান্ত হওয়ার পর ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছিলেন রণদীপম। লালমাটিয়ার সি ব্লকে শুদ্ধস্বর প্রকাশনার কার্যালয়ে ঢুকে তাদের গুলি করে ও এলোপাতাড়ি কুপিয়ে অফিসের বাইরে তালা দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এভাবেই ঘটনার বর্ণনা দেন প্রত্যক্ষদর্শীরা। ওরা 3 জন ছিল, ওদের সাথে ধারালো অস্ত্র প্লাস অগ্নেয়াস্ত্র ছিল। আমরা জিম্মির মুখে ছিলাম, আমি আর আরেকজন সামনের রুমে, ওনারা ভিতরের রুমে গিয়ে হত্যাকাণ্ডটা চালাইছে। তারেক ভাই দৌড়ায় আসাতে ওই আমার সামনে যে ওই লোকটা যে ছিল আর কি, সে তারেক ভাইয়ের উপর মনে হয় চড়াও হইলো বা ওকে আটকানোর ব্যবস্থা নিচ্ছিল। এমন সময় আমি ওখান থেকে একটা দৌড় দিছি। রাত 9:30টার দিকে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ জানায় আহতদের মধ্যে রণদীপম বসুর অবস্থা কিছুটা ভালো হলেও বাকিদের অবস্থা আশঙ্কাজনক। রণদীপন তাকে আমরা আশঙ্কামুক্ত বলছি। আর যে তারেকের কথা বললাম, যেহেতু তার সাবআরেকনোরিস হেমোরেজ, ব্রেনে হেমোরেজ আছে, মানে ব্লিডিং আছে, সিটি স্ক্যানে ধরা পড়েছে, প্লাস তার হিপে একটা বুলেট আছে, ভিতরে হাতের ইঞ্জুরিগুলো আছে। টুটুল উনি রিলেটিভলি বেটার, মানে তারেকের চেয়ে একটু ভালো, কিন্তু তার অবস্থাও অ্যাকচুয়ালি গুরুতর। ঘটনাকে পূর্ব পরিকল্পিত দাবি করে পুলিশ বলছে জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছেন তারা। পূর্ব পরিকল্পিত এবং সন্ত্রাসী গোষ্ঠীর কাজ বলে আমাদের মনে হচ্ছে প্রাথমিকভাবে। থানা পুলিশ, র্যাব, সিআইডি আমরা সবাই মিলে তদন্ত করছি। ঠিক এই পর্যায়ে এর থেকে বেশি আর কিছু আমরা বলা যাচ্ছে না। আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী জানান, দেশের অভ্যন্তরীণ কোনো মহলের উস্কানিতে লেখক প্রকাশকদের উপর হামলার ঘটনা ঘটতে পারে। নিশ্চয়ই কোনো জায়গা থেকে উৎসাহিত হচ্ছে বলেই আজকে এই সাহসটা। সামনে আমাদের দুটো ফাঁসির রায় মানে বাস্তবায়িত হওয়ার জন্য অপেক্ষা করছে, এটাও তার একটা আলামত হতে পারে। এদিকে হামলায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আহতদের স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। লালমাটিয়া ও শাহবাগে লেখক ব্লগার প্রকাশকদের ওপর হামলার দায় স্বীকার করেছে আল কায়দা ভারতীয় উপমহাদেশের বাংলাদেশ শাখা আনসার আল ইসলাম। ইন্টারনেটে দেয়া এক বিবৃতির মাধ্যমে সংগঠনটি এ হামলার দায় স্বীকার করে। বিবৃতিটি সংগঠনের মুখপাত্র মুফতি আব্দুল্লাহ আশরাফের তরফ থেকে পাঠানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, আল কায়দা ভারতীয় উপমহাদেশ আল্লাহর রাসূল ও দ্বীন ইসলামের সম্মান রক্ষার্থে পরিচালিত প্রতিশোধমূলক এই হামলার দায়ভার গ্রহণ করছে। বিবৃতিতে সংগঠনটি দাবি করে, এই দুই প্রকাশক এমন সব বই প্রকাশ করেছে যেই বইগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মানে আঘাত ও ইসলামকে কটাক্ষ করা হয়েছে। এর আগেও ব্লগার নিলয় চক্রবর্তীকে হত্যার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছিল সংগঠনটি। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আনসারুল্লাহ বাংলা টিম আইএস কিংবা আল কায়দা একই সূত্রে গাথা। তিনি বলেছেন, যারাই ব্লগারদের ওপর হামলায় জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। রাতের সময় সংবাদকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করে কিছু লেখা বা মন্তব্য করা থেকে বিরত থাকারও আহ্বান জানান তিনি। আনসারুল্লাহ বাংলা টিম কিংবা আল কায়দা কিংবা আইএস যেটাই হোক, আমরা তো মনে করি সবই একই সুতার গাথা। তো যেটাই হোক, যেই হোক, আমরা বের করব। আমরা এই ঘটনার গতি, প্রকৃতি এবং ধরন, এগুলি সব নিয়ে আমাদের গোয়েন্দারা কাজ করতেছে। সব কিছুর পিছনে একটা জঙ্গিবাদ গোষ্ঠী, যেটা নাকি এই স্বাধীনতার বিপক্ষের গোষ্ঠী, যারা নাকি সুষ্ঠু চেতনার বিরোধী, যারা মানবতার বিরোধী, এই সমস্ত শক্তিরই একটা বহিঃপ্রকাশ মাঝে মাঝে ঘটাতে চেষ্টা করছে। এদিকে এই হামলা শুধু মুক্ত চিন্তার উপর আক্রমণই নয়, একই সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনার উপরও আক্রমণ বলে মন্তব্য করেছেন গণজাগরণ মঞ্চের সমন্বয়ক ডাক্তার ইমরান সরকার। বিকেলে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গিয়ে ব্লগার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হওয়ায় ক্ষোভ জানান তিনি। এই হত্যাকাণ্ড শুধু ব্লগারদের উপর আক্রমণ নয়, এটি মুক্ত চিন্তার উপর আক্রমণ এবং যে একটা অসাম্প্রদায়িক দেশ গড়বার জন্য একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বিনির্মাণের যে আন্দোলন, মুক্তিযুদ্ধের চেতনার যে আন্দোলন, সেটার উপরে আক্রমণ। এক হত্যাকাণ্ড ঘটবার পরপরই এক ধরনের রাজনীতি শুরু হয়ে যায়। রাজনৈতিক দলগুলো একে অপরের উপর দায় চাপিয়ে দিয়ে এই হত্যাকারীদেরকে আড়াল করে ফেলে। 4 জন ব্লগারকে শুধুমাত্র এই বছরেই হত্যা করা হয়েছে, অথচ একটি ঘটনায়ও কোনো তদন্ত হয়নি, কোনো সুনির্দিষ্ট কোনো অভিযোগে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
লালমাটিয়ায় শুদ্ধস্বর প্রকাশনা কার্যালয়ে ব্লগার সহ 3 জনের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু। এই ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। কয়েকজন প্রকাশকদের উপর সন্ত্রাসী হামলার বিষয়টি আমি শুনেছি এবং এ ঘটনায় আমি সত্যি স্তম্ভিত। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। আশা করব আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ ঘটনায় জড়িতদের দ্রুত খুঁজে বের করে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। লেখক প্রকাশকদের উপর হামলার ঘটনায় ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসনও নিন্দা জানিয়েছেন। দেশে এর আগেও ঘটেছে ব্লগার হত্যার বেশ কয়েকটি ঘটনা। 2013 সালে প্রথম ব্লগার হত্যা করা হলেও এবছরই এখন পর্যন্ত খুন করা হয়েছে আরও 4 জনকে। এসব ঘটনায় আহত হয়েছেন তাদের সঙ্গীরা। ব্লগার হত্যার পর ঘটনার সঙ্গে বিভিন্ন জঙ্গি সংগঠনের নাম এলেও বরাবরই ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন দায়ীরা। এহসান জুয়েলের রিপোর্ট। গণজাগরণ মঞ্চের উত্তাল সময় তখন। একদিকে ব্লগ এবং ব্লগারদের ব্যাপক পরিচিতি লাভ, অন্যদিকে বিকল্প গণমাধ্যম ব্যবহারকারী এই শ্রেণীর লেখক ও কর্মীদের নিরাপত্তা নিয়ে শুরু হয় অনিশ্চয়তা। গণজাগরণ মঞ্চের আন্দোলনের 10ম দিনের মাথায় খুন হন মঞ্চকর্মী রাজীব হায়দার। এর আগে অবশ্য একই বছরের 14 জানুয়ারি ব্লগার আসিফ মহিউদ্দিনকে কুপিয়ে আহত করা হয়েছিল। এর 2 বছর পর ধারাবাহিক কয়েকটি খুনের ঘটনায় আবারও ব্লগার হত্যার বিষয়টি আলোচনায় আসে। চলতি বছরের 26 ফেব্রুয়ারি রাতে 21শে বইমেলা থেকে বের হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রকাশ্যে খুন হন বিজ্ঞান লেখক ও মুক্তমনা ব্লগের কর্ণধার অভিজিৎ রায়। আহত হন সঙ্গে থাকা স্ত্রী বন্যাও। 1 মাসের মাথায় আবারও খুন। রাজধানীর বেগুনবাড়িতে এবার হত্যা করা হয় ব্লগার ওয়াশিকুর রহমান বাবুকে। চলতি বছরের 12 মে সিলেটের সুবিট বাজারে কর্মস্থলে যাওয়ার পথে কুপিয়ে হত্যা করা হয় ব্লগার অনন্ত বিজয় দাসকে। এর 2 মাস পর 7 আগস্ট রাজধানীর উত্তর গৌরান এলাকায় বাসায় ঢুকে নীলাদ্রি চট্টোপাধ্যায় ওরফে নিলয় নীলকে হত্যা করে দুর্বৃত্তরা। ব্লগার হত্যার ঘটনাগুলো দেশ বিদেশে চাঞ্চল্য সৃষ্টি করলেও এখন পর্যন্ত শুধুমাত্র রাজীব হত্যা মামলার চার্জশিট দিতে পেরেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে মূল আসামিদের। অভিজিৎ হত্যাকাণ্ডের ঘটনায় হুমকিদাতা হিসেবে ফারাবি নামে একজনকে আটক করা হলেও তার কাছ থেকে কোনো তথ্য আদায় করা যায়নি। ওয়াশিকুর হত্যার ঘটনায় জিকরুল্লাহ ও আরিফুল নামে 2 মাদ্রাসা ছাত্রকে গ্রেফতার করা হলেও তাদের সঙ্গে থাকা আবু তাহের ও মাসুম এখনো পলাতক। অনন্ত হত্যার ঘটনায় ছবি তোলার দায়ে ইদ্রিস আলী নামে এক আলোকচিত্রীকে আটক করা হলেও মূল অপরাধীরা এখনো ধরাছোঁয়ার বাইরে। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাত 11টার সময়। যতই বিলোপিত হবে দেশের নিরাপত্তা ততই বিঘ্নিত হবে বলে মন্তব্য করেছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। সকালে রাজধানীর গুলশানের স্প্রেকটা কনভেনশন সেন্টারে যুদ্ধাপরাধীদের বিচারের রায় বাস্তবায়ন ও নিরাপত্তার শীর্ষক আলোচনায় তারা এই কথা বলেন। এ সময় বক্তারা দল হিসেবে জামায়াতেরও বিচার দাবি করেন। তারা আরো বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতেই দেশের ভেতরে বাইরে লবিস্ট নিয়োগ করে ষড়যন্ত্র চলছে। সম্প্রতি দেশে যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তা তারই প্রমাণ। ৭১ মানবতা বিরোধী অপরাধীদের বিচারের রায়কে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে নাশকতা চালানোর অভিযোগ রয়েছে জামায়াত শিবিরের বিরুদ্ধে। বর্তমানে জামায়াত ও বিএনপির 2 শীর্ষ নেতার মৃত্যুদণ্ডের রায় রিভিউর অপেক্ষায় রয়েছে। এই অবস্থায় 2 বিদেশি নাগরিক হত্যা, হোসেনি দালানে বোমা হামলা কিংবা এই ঘটনায় আইএসের হয়ে দায় স্বীকারের মাঝে যোগসূত্র রয়েছে বলে মনে করেন দেশের বিশিষ্টজনরা। শনিবার রাজধানীতে এক গোলটেবিল বৈঠকে এমন মত দেন বক্তারা। লেটেস্ট যে 2টি হত্যাকাণ্ড হয়েছিল তার পুরো অ্যাক্টিভিটিস এবং প্যাটার্ন স্ট্র্যাটেজি দেখে আমাদের এই সন্দেহ জেগেছিল যে এখানে বিএনপির একজন প্রভাবশালী নেতা পাকিস্তানি যে 5 জন নাগরিক তাদের আসার সাথেও একটা সম্পর্ক লক্ষ্য করল। যুদ্ধ অপরাধীদের বিচার যতই ঝুলতে থাকবে বাংলাদেশের মানুষের নিরাপত্তা ততই ঝুলতে থাকবে। মানুষের নিরাপত্তা যদি বিধান করতে হয় তাহলে যুদ্ধ অপরাধীদের বিচারও শেষ করতে হবে। যুদ্ধাপরাধীদের পাশাপাশি দল হিসেবে জামায়াতেরও বিচার দাবি করা হয়। জামাত, রাজাকার, আলবদর এই সব সংগঠনের বিচার না করে শুধু কয়েকজন ব্যক্তির বিচার করে সরকার বসে থাকবে, এই বিচার আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছেন আজকে নাকি বিচার করতে হবে মুক্তিযোদ্ধাদের। আজকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কি নব্য রাজাকারে পরিণত হয়েছে? মানবতা বিরোধী অপরাধীদের বিচারের পক্ষে বহির্বিশ্বে জনমত গড়তে পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানান তারা। আমাদের আসলে আন্তর্জাতিক ক্যাম্পেইনকে বাড়ানো দরকার এবং আমরা দেখছি
যে পররাষ্ট্র মন্ত্রণালয় এই কাজটাই ব্যর্থ হচ্ছে। আমি ব্যর্থ শব্দটাই আজকে ব্যবহার করতে চাই। বৈঠকে বিভিন্ন মামলার সাক্ষী ও আইনজীবীদের নিরাপত্তার বিষয়টিও আলোচনায় উঠে আসে। আমাদের দেশের অভ্যন্তরেই শুধু আজকে ষড়যন্ত্র চলছে না, বিদেশেও আজকে ষড়যন্ত্র শুরু হয়েছে। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরো থাকছে। স্বাধীনতার ৪৪ বছর পর দিনাজপুরের ২ শহীদ মুক্তিযোদ্ধার কবরের সন্ধান। স্মৃতি রক্ষায় পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব চরম সংকটের সম্মুখীন উল্লেখ করে আওয়ামী লীগ নেতারা বলেছেন, দলটির ভাঙন এখন কেবল সময়ের ব্যাপার। বিএনপির মূল নেতৃত্বের সঙ্গে জঙ্গিবাদের যোগাযোগ রয়েছে বলেও অভিযোগ করেন তারা। সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় বক্তব্য রাখেন নেতারা। বিএনপির মূল নেতৃত্ব যারা, তারা আজকে জামাত এবং জঙ্গিদের সাথে তাদের কানেকশন, এবং সেই মূল নেতৃত্বের অনুসারী যারা কিছু সংখ্যক তরুণ বা বিভ্রান্ত কর্মী যারা, তারা আজকে জামাত এবং জঙ্গিদের সাথে মিশে আজকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, এই সমস্ত তৎপরতা চালাচ্ছে। আজকে দলের এই বিপর্যয়ের সময় কোন অবস্থাতেই গণতন্ত্রীয় প্রিয় এবং শুভবুদ্ধি সম্পন্ন নেতৃবৃন্দ এই তাদের সাথে থাকবে না, এবং বিএনপির ভাঙ্গন এটা কেবলমাত্র সময়ের ব্যাপার মাত্র। আওয়ামী লীগ বিএনপিকে ভাঙছে এই কথা যারা অভিযোগ করে, তারা মিথ্যা কথা বলে। লক্ষ্য করবেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুদ্ধকয়ীদের বিচার নিয়ে কটাক্ষ করেছেন, টিআইবি আজকে সংসদ নিয়ে কটূক্তি করেছেন। এরা তো যাদের অর্থে তাদের এই শান শকত, তারা যখন যেরকম প্রেসক্রিপশন দেয় সেই রকম ভাবে গবেষণা করে এবং সেই রকম কথাবার্তা তখন বাজারে ছাড়ে। এই বিএনপি আর এখন আর বিএনপি নাই, যেই দলের মূল চরিত্র হলো মানুষ হত্যা করা, আর মানুষ হত্যা করে উল্লাস করে, সেই দলের কাছে কোনো বিবেকবান মানুষ থাকতে পারে আমার তো মনে হয় না। সরকারের চাপেই শমশের মোবিন চৌধুরী রাজনীতি থেকে অবসরে গেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, বিএনপি ভাঙার যে স্বপ্ন সরকার দেখছে তা কখনোই বাস্তবায়িত হবে না। তিনি অসুস্থ, তার চিকিৎসা বাধাগ্রস্ত করার জন্য তার পাসপোর্ট আটকে রেখে তার উপর এক ধরনের চাপ প্রয়োগ করা হয়েছে, এবং তিনি সিজন পলিটিশিয়ান না। এই চাপ তিনি হয়তো সহ্য করতে পারেন নাই, এবং তিনি রাজনীতি থেকেই অবসর নিয়েছেন। এটাতে আওয়ামী লীগের আনন্দিত হওয়ার কোনো কারণ দেখি না, তবে তাদের আনন্দিত হওয়ার আর তেমন কোনো কারণ নাই বলেই বোধহয় এই ব্যাপারে একটু আনন্দিত হয়েছে। বিএনপি থেকে কে যাচ্ছে এটা না করে তারা নিজেদের ঘর সামলানো ভালো হবে। ক্ষমতা যতদিন আছে ততদিন মনে হয় ঠিক আছে আর কি, কিন্তু ভেতরে ভেতরে কতদূর ক্ষয় হয়ে যাচ্ছে এটা তাদের বোঝা উচিত। এমপিওভুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে টানা দ্বিতীয় দিনের মতো আমরণ অনশন করছেন নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা। গত 28 অক্টোবর থেকে আন্দোলন চললেও সরকারের পক্ষ থেকে এমপিও ভুক্তির বিষয়ে কোনো সাড়া না পাওয়ায় প্রায় 3 শতাধিক শিক্ষক গতকাল আমরণ অনশন শুরু করেন। এ সময় শিক্ষকরা অভিযোগ করেন, প্রায় 5 বছর ধরে সরকারের পক্ষ থেকে এমপিও ভুক্তির জন্য শুধু আশ্বাস দেওয়া হয়েছে। 2013 সালেও শিক্ষকরা আন্দোলন করলে সরকার তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেয়, কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এমপিও ভুক্তির দাবি মেনে না নেওয়া পর্যন্ত শিক্ষকরা আমরণ অনশন চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন। ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানোর অভিযোগে আটক 22 জনের মধ্যে 17 জনের সম্পৃক্ততা পেয়েছে গোয়েন্দা পুলিশ। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে বিকেলে তথ্য প্রযুক্তি আইনে করা মামলায় তাদের 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানোর অভিযোগে আটক 17 জনকে শনিবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আনা হয়। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত রাজধানীর তেজগাঁও ও ধোলাইখাল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে গোয়েন্দা পুলিশ। বিভিন্ন পরীক্ষার্থীরা এরা এখানে এসে একটা লিঙ্কের মাধ্যমে প্রশ্ন বিক্রি করার একটা সংবাদ তারা পেয়েছে, সেখান থেকে জুবায়েরকে গ্রেপ্তার করা হবে। পরবর্তীতে জুবায়েরের তথ্যের ভিত্তিতে বাকি সমস্ত
অভিযান আমরা চালিয়েছি। তাদের বিরুদ্ধে অভিযোগ, ফেসবুক, মোবাইল ফোন সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের সহায়তায় প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা করছিল তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হলে প্রশ্নপত্র ফাঁসের একটি চক্র কাজ করছে কর্তৃপক্ষের এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। পরীক্ষার্থীদের মূল সনদ আটকে রেখে 3 থেকে 5 লাখ টাকার বিনিময়ে প্রশ্নপত্র বিক্রি করত তারা। তাদের কাছ থেকে আমরা প্রচুর ম্যাট্রিক এবং ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট, কপি, পাশাপাশি মার্কশিট এগুলো উদ্ধার করা হয়েছে। কারণ যে সমস্ত ছাত্ররা তাদের কাছ থেকে প্রশ্নপত্র নিয়ে পরীক্ষা দিবে, তাদের সাথে শর্ত ছিল যে এই পরীক্ষা দেওয়ার পরে এই টাকা, যে 3 থেকে 5 লাখ টাকা যেটা তাদের চুক্তি হয়েছিল, এই টাকা, এই প্রশ্নপত্র টাকা দেওয়ার পরে এই প্রশ্নপত্র, এই সার্টিফিকেট তারা ফেরত নেবে। আটককৃতদের বিরুদ্ধে পরীক্ষা নিয়ন্ত্রণ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে তেজগাঁও মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। স্বাধীনতার 44 বছর পর শহীদ মুক্তিযোদ্ধা ল্যান্স নায়েক মোস্তাফিজুর রহমান ও হাবিলদার মিয়া হোসেনের কবরের সন্ধান পেয়েছেন স্বজনরা। 1971 সালের 12 এপ্রিল দিনাজপুর জেলার 10 মাইলে পাক বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে নিহত হন তৎকালীন ইপিআরের এ 2 বীর যোদ্ধা। স্বাধীনতার 44 বছরও তাদের সন্ধান পাননি স্বজনরা। এদের মধ্যে মোস্তাফিজুর রহমান ছিলেন ভোলার বাসিন্দা। এছাড়া মিয়া হোসেনের বাড়ি নেত্রকোনায়। গত 22 অক্টোবর বিনিয়োগ বোর্ডের পরিচালক মাহবুব কবিরের মাধ্যমে এ 2 মুক্তিযোদ্ধার কবরের সন্ধান পান স্বজনরা। দেশের গ্রামীণ অর্থনীতি অনেকটাই পোল্ট্রি শিল্প নির্ভর। এখনো অনেক মানুষের দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান ও পুষ্টির চাহিদার জন্য পোল্ট্রি শিল্পের গুরুত্ব অনেক বেশি। যদিও দেশে প্রতি বছর বিভিন্ন রোগে ভুগছেন এর সাথে যুক্ত সবাই। TQM প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে জাইকার কারিগরি সহযোগিতায় বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র 2007 সাল থেকে জনসেবার মান উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখে। আশিকুর রহমান পিয়ালকে নিয়ে আরো জানাচ্ছেন শাফিন জাহিদ, ছবি তুলেছেন সাইদুল ইসলাম। বাতাসের সাথে প্রতিনিয়তই উড়ে বেড়ায় মুরগির পালক। এই পালক ছড়াচ্ছে রোগ জীবাণু, যার ফলে প্রতিনিয়তই রোগাক্রান্ত হচ্ছেন এই শিল্পের সাথে জড়িত ব্যবসায়ী আর কর্মচারীরা। বেসরকারি এক হিসেব মতে পোল্ট্রি শিল্পে বর্তমানে প্রায় 60 লাখ মানুষ জড়িত। বিশেষজ্ঞরা বলছেন, একজন মানুষ যদি 6 মাস এই শিল্পের সাথে জড়িত থাকে, তাদের প্রত্যেকে কোনো না কোনোভাবে যক্ষ্মা, টাইফয়েড, ডায়রিয়া, বার্ড ফ্লু, অ্যাজমা আর শ্বাসকষ্ট সহ নানা স্বাস্থ্যগত সমস্যায় ভুগবেন। এই ডাস্ট এবং পোল্ট্রি থেকে যে মাইটগুলো হয়, এই মাইটগুলো তাকে ইনহেলেশনের মাধ্যমে, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে তাদের ফুসফুসে যায়। পরবর্তীতে তারা রেসপিরেটরি প্রবলেমে সাফার করে। 2014 সালে সুপরিবর্তন সম্ভব স্লোগানে কাইজেন ধারণা থেকে পোল্ট্রি শিল্পে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয় নরসিংদীর সদর উপজেলায়। কাইজেন কাজ করে জনস্বাস্থ্য সচেতনতা আর খাদ্য নিরাপত্তা নিয়ে, যার সুফলও পেয়েছেন এখানকার ব্যবসায়ী আর কর্মচারীরা। পশু বলতে যখন ট্রেনিং নেয় তখন আমরা মাস্ক ব্যবহার করি। মাস্ক ব্যবহার করার আমাদের আগের থেকে শারীরিক অবস্থা অনেক ভালো হয়। ভালোভাবে থাকতে হবে, এখানে যা থাকবে সব পরিষ্কার করে রাখা, নিজেরা পরিষ্কার থাকা, সবসময় মাস্ক ব্যবহার করা। সেফ মিট সেফ হেলথ স্লোগানে কাজ করেছে জাইকার এই কাইজেন প্রজেক্ট। বিশেষজ্ঞরা বলছে, দেশে পোল্ট্রি শিল্পের সাথে জড়িত সব ব্যবসায়ী আর কর্মচারীদের যদি প্রয়োজনীয় মাস্ক, বালতি, বাকেট আর হ্যান্ড গ্লাভসের মতো উপকরণ সরবরাহের পাশাপাশি ব্যবহারেও অভ্যস্ত করা যেতে পারে, তাহলে একদিকে যেমন জনস্বাস্থ্য সুরক্ষা হবে, ঠিক তেমনিভাবে অন্যদিকে নিশ্চিত হবে নিরাপদ খাদ্য। নরসিংদীর শিবপুর উপজেলার কামারটেক গ্রাম থেকে শাফিন জাহিদ, সময় সংবাদ। মিশরের সিনাইয়ে রুশ বিমান দুর্ঘটনায় 224 জন আরোহীর সবাই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন মিশরীয় উদ্ধারকারী দল। এরই মধ্যে 17 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় একদিনের শোক ঘোষণা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিবিসি জানায়, এয়ারপোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে যে বিমানটিতে ক্রু ছাড়া 217 জন যাত্রী ছিলেন, যার মধ্যে 17 জনই শিশু এবং 138 জন নারী। মিশরীয় তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, ইউরোপীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের তৈরি ওই বিমানটির ব্ল্যাক বক্সের সন্ধান পাওয়া গেছে, কিন্তু বিমানটির বিধ্বস্ত হওয়ার কারণ এখনো জানানো হয়নি। তবে বিমানটি উড্ডয়নের 22 মিনিট পর হঠাৎ করেই দিক পরিবর্তন করে বলে জানা গেছে। দুর্ঘটনাস্থলে 50টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। এছাড়া পুরো এলাকায় সেনাবাহিনী মোতায়েন করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর লোগো, সেই সাথে চূড়ান্ত করা হয়েছে আসরের সূচিও। 22 নভেম্বর ঢাকায় রংপুর রাইডার্স ও চিটাগাং ভাইকিংসের ম্যাচের মধ্য দিয়ে মাঠে গড়াবে বিপিএল এর তৃতীয় আসর। এবারের বিপিএল এর টাইটেল স্পন্সর হয়েছে বিআরবি কেবলস। 22 নভেম্বর থেকে শুরু হয়ে 27 নভেম্বর পর্যন্ত প্রথম টুর্নামেন্টের প্রথম লেগ অনুষ্ঠিত হবে ঢাকায়। এরপর দ্বিতীয় লেগের ভেন্যু চট্টগ্রাম। এবারের আসরের সেরা 4টি দল অংশ নেবে কোয়ালিফাইং পর্বে। গ্রুপ পর্বের প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা দুই দলের লড়াইয়ে জয়ী দল সরাসরি খেলবে ফাইনালে। এরপর এলিমিনেটরে খেলবে তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দল। আর এলিমিনেটরের জয়ী দল ও কোয়ালিফায়ার 1 এর হেরে যাওয়া দলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে যে দল জিতবে তারা নিশ্চিত করবে 15 ডিসেম্বরের ফাইনাল। রাত 11টার সময়ের এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। শাহবাগে দুর্বৃত্তদের হামলায় জাগৃতির কর্ণধার দীপন নিহত। লালমাটিয়ায় ব্লগার ও প্রকাশক টুটুল সহ 3 জনকে গুলি ও কুপিয়ে জখম, জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দায় স্বীকার। যুদ্ধাপরাধীদের বিচার যতই বিলম্বিত হবে দেশের নিরাপত্তা ততই বিঘ্নিত হবে, মত সুশীল সমাজের। দল হিসেবে জামায়াতেরও বিচার দাবি। সিলেটের ফেঞ্চুগঞ্জে শতাধিক ককটেল ও 2টি পাইপগান সহ 2 জামায়াত কর্মী আটক। পুলিশের ধারণা যুদ্ধাপরাধীদের বিচার বানচালে নাশকতার চেষ্টা। এমপিও ভুক্তির দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে মাধ্যমিক শিক্ষকদের আমরণ অনশন। দাবি আদায় না হওয়া পর্যন্ত চালিয়ে যাওয়ার ঘোষণা। এবং ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানোর ঘটনায় 17 জনের সম্পৃক্ততা নিশ্চিত করেছে পুলিশ, 3 দিন করে রিমান্ডে। এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।